প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো। আমাদের তো পরীক্ষা খুবই সন্নিকটে, তো আমরা একটু একটু টেনশনে থাকলেও খুব বেশি টেনশনের কিছু নাই। তো আমরা গণিত প্রথম পত্রের বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি। আজ পত্রের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে লাইনে থাকো, দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা দ্বিতীয় পত্রে আলোচনাটা করি, এইটা ভালো মতো মনে রাখার চেষ্টা করো। তো দ্বিতীয় পত্রে গণিতে দুটি ভাগে বিভক্ত, এটা আমরা জানি। তো সেই দুটি ভাগের একটি ভাগ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব লাইন বাই লাইন। তো প্রথমে আমরা চলে গেলাম হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা, এই চ্যাপ্টারের উপর কী কী ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সেটা একটু দেখো। বাস্তব সংখ্যা, মেনলি চ্যাপ্টারটা হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা দেখেছি গতবার যে পরীক্ষাটা হলো সেখানে বাস্তব সংখ্যা থেকে অনেকগুলো কোশ্চেন আসছে। তো এখন এবারও যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। তো এরকমভাবে কোনো চিন্তা করার কারণ নেই যে বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন আসবে না, তো এখান থেকেও আসার সম্ভাবনা আছে। তো দেখো, বাস্তব সংখ্যায় যে সমস্ত জিনিসপত্র আসে সেখানে আমাদের কি কি ভুল হতে পারে সেটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তো এইখানে এমন কিছু তথ্য আছে যেটা একেবারে নতুন, গতবার সেটা পরীক্ষা আসেনি। সেটার নাম হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম। এই ব্যাপারটা একটু দেখো। এই যে সেটটি আমি লিখলাম, তো এই সেটটি তার লোয়ার লিমিট 1, মানে নিচের দিকে এইটা বদ্ধ বা এর নিম্ন সীমা আছে। তো এই নিম্ন সীমা আছে কিন্তু ঊর্ধ্ব সীমা নাই। তো এই নিম্ন সীমাযুক্ত যে সেটটা, তো এখান থেকে আমরা বুঝতে পারি যে 1 বাদে আরও অনেক নিম্ন সীমা থাকতে পারত, কিন্তু সেগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1। তো এই 1কে আমরা বলবো ইনফিমাম 1। সিমিলারলি আমরা যদি এই সেটটাকে এইভাবে এক্সপ্রেস করি 10, 11, 12, তো আমরা দেখলাম এই সেটটির ঊর্ধ্বে সীমিত সেট। তো এই সেটটির ঊর্ধ্বে আরও অনেক কিছু থাকতে পারত, যেমন 13, 14, 15। ওগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হলো 12। তার মানে দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। একে আমরা বলবো সুপ্রিমাম। তো এই সুপ্রিমাম এবং ইনফিমাম ব্যাপারটি বলা যায় আমাদের জন্য নতুন। তো এই জিনিসটা এবার পরীক্ষা আসতে পারে, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও সুপ্রিমাম এবং ইনফিমাম ব্যাপারটা কি। এবং একসাথে একই সেটের ভিতরে সুপ্রিমাম এবং ইনফিমাম থাকতে পারে, এবং এটা জাস্ট প্রাথমিক আইডিয়া, কিন্তু যেটা পরীক্ষা আসার মতো কোশ্চেন সেইটা আমরা একটু তুলি। দেখো, এই এই টাইপের কোশ্চেন এবার আসার মতো। এই টাইপের কোশ্চেনে প্রথমে আমরা সলভ করতে হবে। দেখো, এই টাইপের কোশ্চেনে প্রথম আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর যে দুটি উৎপাদকের গুণফল যেহেতু লেস দেন 0, তো এইটা আমরা কিভাবে চেক করব যে লোয়ার লিমিট আপার লিমিট। তো এটা চেক করার জন্য একটি পদ্ধতি আছে, এবং সেই পদ্ধতিটি আমাদেরকে খুবই ভালো মতো মনে রাখতে হবে।
এত এর চিহ্ন চিহ্ন। আমরা জানি দুটি উৎপাদকের গুণফল যদি মাইনাস হয় তাহলে তারা লেস দেন 0 হবে। তো একটা যদি প্লাস হয় আর একটা মাইনাস হতে হবে, দুটো একসাথে মাইনাস বা প্লাস হলে হবে না। তো সেটা কিভাবে আসে? যখন আমরা টার্গেট নিব, যখন এইটা ইকুয়াল টু 0, এক্সের মান হচ্ছে 1/5, এইটা ইকুয়াল টু 0, এক্সের ভ্যালু হচ্ছে 3, এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা আমরা আগে নিব 1/5। তো এক্সের মান যখন 1/5 থেকে ছোট, তো 1/5 থেকে যদি ছোট হয় তাহলে এটার চিহ্নটা কি হবে? মাইনাস। এইটার চিহ্নটা হবে মাইনাস। মাইনাস মাইনাস মাল্টিপ্লিকেশন করলে প্লাস। সিমিলারলি এরপর আমরা 1/5 থেকে বড় এবং 3 থেকে ছোট, তো 1/5 থেকে যখন বড় হবে এই সাইনটা হয়ে যাবে প্লাস, এরপর এই সাইনটা হয়ে যাবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এরপর আমরা আরও একটা কলাম অ্যাড করি, এক্স গ্রেটার দ্যান 3। আমাদের এটা চেক করার উপায় হলো -∞ থেকে +∞ পর্যন্ত পুরো রিয়েল লাইনটা, তখন এইটাও প্লাস, এইটাও প্লাস, এইটাও প্লাস। তো আমরা দেখতে পেলাম এই কন্ডিশনটা সত্য হওয়ার জন্য আমাদেরকে এখানে হতে হবে মাল্টিপ্লিকেশন -1। তো এইটা সত্য হয়েছে, সো দ্যাট আমাদের সলিউশন পয়েন্টটা পাওয়া যাবে 1/5 থেকে বড় এবং 3 থেকে ছোট। দেয়ারফর আমরা লিখতে পারি therefore s equal to x such that 1/5 less than x less than 3। তো আমরা এখান থেকে দেখতে পেলাম যে এখানে সবচেয়ে লোয়ার লিমিট যেটা আছে সেটা হলো 1/5 এবং আপার লিমিট আছে 3। তাহলে আমরা ডাইরেক্ট কিছুক্ষণ আগের যে আলোচনা সেখান থেকে আমরা সরাসরি বলতে পারি সুপ্রিমাম s equal to 3 and ইনফিমাম s ইকুয়াল টু 1/5। আশা করি বন্ধুরা সুপ্রিমাম এবং ইনফিমাম এই ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা এইটার কথা একটু মনে রেখো। আচ্ছা, বাস্তব সংখ্যা থেকে আরও অনেক কিছু আছে, তার মধ্যে যেটা ভুল হয় যে আমরা যখন নাম্বার লাইন নিয়ে কাজ করি, তো নাম্বার লাইনের ভিতরে একটু দেখাই, এইভাবে আমাদেরকে অ্যারো চিহ্ন দিতে হবে, অরিজিন, যদি ইকুয়াল সাইনটা থাকে তাহলে আমরা অবশ্যই এইখানকার যে বৃত্তটা আছে সেইটা ভরাট করে দিব, আর এখানে বোল্ড করে দিব। তো আমরা অনেক সময় ভুলে যাই, এখানে ইকুয়াল টু যখন থাকে তখনও মাঝে মাঝে ভরাট করি না, এই ভুলটার কারণে মাঝে মাঝে কাটা যায়। তো এখান থেকে একটি প্রবলেম আছে যে সলিউশন সেট বের করো এবং তার নাম্বার লাইনটা দেখাও, এই প্রশ্নটা বারবার আসে, তো এটার কথাও তোমরা মনে রাখবে। তো বাস্তব সংখ্যা ব্যাপারটি নিয়ে এইখানে এইটুকু আলোচনা, আরও অনেক কিছু আছে, তোমরা এটা দেখে নিবা। এরপর আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট এই বছরের জন্য সেইটা হলো লিনিয়ার প্রোগ্রামিং, যাকে বলে যোগাশ্রয়ী প্রোগ্রাম। গতবার এখান থেকে ঢাকা বোর্ডে কোনো কোশ্চেন আসেনি, তো যাই হোক যেখান থেকে আসুক আর না আসুক এইটা সবসময় ইম্পর্টেন্ট ছিল, এখনও ইম্পর্টেন্ট। তো এইবার এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা একটু যোগাশ্রয়ী প্রোগ্রাম সম্বন্ধে আগে একটু আলোচনা করে নিই। লিনিয়ার প্রোগ্রামিং, যোগাশ্রয়ী প্রোগ্রাম। প্রথম আগে বলি এটা আসলে কী জিনিস, এবং এইটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে পৃথিবীতে যত সুস্থ মানুষ আছে তারা সবাই একটা জিনিস চায়, সেটা হলো অল্প বিনিয়োগ বেশি লাভ। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী তারাও চায়, পড়াশোনা করতে মন চায় না কিন্তু ভালো রেজাল্ট করতে মন চায়। তো এটাও আমার মনে হয় সেই একই লাইনে পড়ে যে অল্প বিনিয়োগ বেশি লাভ।
তো আশা করি সবগুলো সুস্থ মানুষের জন্য এই লিনিয়ার প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ব্যাপারটি বুঝতে পারলে সবসময় তোমরা তোমার চলার পথে সব জায়গায় এটা ইউজ করার চেষ্টা করবে। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের মধ্যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ভেরিয়েবল, যে চলকগুলো থাকে সেই চলকগুলোর মান কখনো নেগেটিভ হতে পারে না। এই ভুলটা আমাদের মাঝে মাঝে হয়ে যায়। আমরা সবগুলো প্রবলেমের শেষে আমরা চেষ্টা করব যে ওই কন্ডিশনটা যেন সবসময় থাকে। যেমন ধরো যদি একটা উদাহরণ দেই, মানে অঙ্কগুলো কীভাবে আসে, যে কাউকে কষ্ট দিয়ে না, সবসময় আনন্দ দিয়ে, এবং সবাই ভালো থাকবে কিন্তু সবাই সুখে থাকবে লিনিয়ার প্রোগ্রামিং অঙ্কগুলো সলভ করলে। যেমন ধরো তোমরা তোমাদের বাসায় মাসে 10 কেজি মাংস কিনো, তো 10 কেজি মাংসের অনেক দাম। এরপরে তোমরা চিন্তা করলে যে না, আগামী মাস থেকে আমরা মাংসের পরিমাণ কমাবো, অন্য দিক থেকে প্রোটিনটা নিব। তখন আমরা দোকানদারের কাছে যে বলতে পারি, বা আমরা কেনার সময় চিন্তা করলাম 10 কেজি না কিনে 8 কেজি কিনলাম, তাহলে ওই টাকা দিয়ে অন্য কিছু করলাম। এইভাবে কমাতে কমাতে তোমার মনে হলো হ্যাঁ ভালো তো, যে আমরা যদি 10 কেজি মাংস বাদ দিয়ে দিই একবারে, তাহলে তো আরও অনেক টাকা সেভ হবে। তুমি মাংস নাও কিনতে পারো, কিন্তু বাট মাংসর দোকানদারকে কাছে যে তুমি কি বলতে পারবে যে আমাকে -2 কেজি মাংস দেন? অবশ্যই না, এটা বলা সম্ভব না। তো সো দ্যাট আমার যে ভেরিয়েবল সেটা কখনো মাইনাস হতে পারে না। একইভাবে কোনো গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যদি চিন্তা করে যে আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তো গার্মেন্টস ফ্যাক্টরিটা আমি চেঞ্জ করে ফেলবো বা আমি কিছু কর্মী ছাঁটাই করব। তখন সে মনে করলো যে না, অফিসের 10 জন কর্মী ছাঁটাই করলাম, তো তখন দেখা গেলো তার প্রায় 20,000 টাকা করে হইলো, 2 লাখ টাকা সেভ। এরকম করে চিন্তা করতে করতে সে যদি বলে যে আমি সবগুলো কর্মী ছাঁটাই করে দিব, হ্যাঁ করতে পারে, সে ব্যবসা করবে না, করতে পারে, ছাঁটাইয়ের পরিমাণ 100%। কিন্তু সে কি বলতে পারবে যে তার কর্মী সংখ্যা ছিল 200, সে বললো 220 জন মাইনাস করে দিব? এটা তো করা সম্ভব না। তো সো দ্যাট তার মানে আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করব সেটা কখনো নেগেটিভ হতে পারবে না, এটা আমরা সবাই মাথায় রাখবো। তো আমরা এখান থেকে একটি অঙ্ক তুলব যেটা দেখে আমরা আইডিয়া নিতে পারি কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। যেমন ধরো একটি প্রশ্নের অঙ্ক আছে, একজন লোক 500 টাকা দিয়ে বইয়ের অঙ্কই যে কিছু গামছা এবং তোয়ালে কিনতে চায়, যে কোনো নাম দিয়ে পরীক্ষা আসতে পারে। লেখা আছে যে কমপক্ষে 6টি সে গামছা কিনবে এবং কমপক্ষে 4টি তোয়ালে কিনবে, এই হলো তার টার্গেট। তো আমরা এই অঙ্কটা তুললাম, তার পিছনে একটি কারণ আছে, খুবই ভালো মতো ব্যাপারটি খেয়াল করো তোমরা। দেখো বলা আছে যে গামছা 30 টাকা, তোয়ালে 40 টাকা। কন্ডিশন হলো তাকে দেওয়া হয়েছে যে তুমি এই টাকা ইউজ করে সর্বোচ্চ কতটি গামছা এবং তোয়ালে কিনতে পারো, যে কোনো নাম থাকতে পারে। তো আমাদের টার্গেট হলো যে কারো কাছ থেকে টাকা করা যাবে না এবং দোকানদারের কাছে টাকা বাকি। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহারটাই হচ্ছে আমার লিনিয়ার প্রোগ্রামিংয়ের মূল উদ্দেশ্য। তো দেখো তখন আমরা এইভাবে অঙ্কটা স্টার্ট করব, যে ধরি গামছার সংখ্যা x এবং তোয়ালের সংখ্যা y। যেহেতু আমাকে সর্বোচ্চ কিনতে বলেছে, তাই আমাদের উদ্দেশ্য ফাংশনটা কি? উদ্দেশ্য ফাংশন এটাকে সাধারণত z দ্বারা এক্সপ্রেস করা হয়। সর্বোচ্চ দ্যাট মিন্স গামছার সংখ্যা যোগ তোয়ালের সংখ্যা। এটাকে আমরা সর্বোচ্চকরণ করতে বলছি, তো এটা ইজ ম্যাক্সিমাম, সর্বোচ্চকরণ। এরপর আমার কিছু শর্ত আছে। টাকা সর্বোচ্চ 500, তাহলে আমার একটি গামছা কিনতে খরচ হবে 30x, তোয়ালে কিনতে 40y। এই টাকা 500 টাকাকে ছাড়িয়ে যেতে পারবে না। এরপর আমাকে বলছে যে কমপক্ষে 6টি গামছা সে কিনবেই, দ্যাট ইজ গামছার সংখ্যা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 6। সিমিলারলি তোয়ালের সংখ্যা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4।
এরপর এগুলো তো নেগেটিভ হতে পারবে না, তাই এই কন্ডিশনটা আমরা সবসময়ই দিব। তো এই টাইপের অঙ্ক করার সময় আমরা যে কাজটা করি, প্রথমে আমরা এগুলোকে অনেক সময় সমতা বানিয়ে করি, অথবা তুমি ডাইরেক্টও করতে পারো। সেই ডাইরেক্টটা সমতা বানান বাদেও করা যায়। কিভাবে করা যায় দেখো। প্রথমেই লিখব, দেয়া আছে 30x 40y 500 x greater than 6 4। এটাকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, এরপর এই কন্ডিশন কমন। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা ছক কাগজে ফিল আপ করতে পারবো ব্যাপারটি। এরপর যে ঝামেলাটি আমাদের হয়, তো আমরা নর্মালি ছক কাগজে প্লট করে এরপর আমরা যে কৌণিক বিন্দুগুলো নেই, যে কৌণিক বিন্দুগুলো নিয়ে যখন আমরা নর্মালি অ্যান্সারটা বের করি, তখন দেখা যায় এই গ্রাফ পেপারের যে মানটা সেইটা অনেক সময় আমার ভগ্নাংশ আসে। তো আমরা তো সাধারণত গামছা ভগ্নাংশ আকারে কিনা যায় না। দোকানদারকে যদি আমরা বলি যে আমাকে 11.5টা গামছা দাও, তো ওরা অবশ্যই দিবে না বা আমরা কিনবো না। তো সেই ভগ্নাংশের হাত থেকে বাঁচার উপায় কি? তখন আমাদের এই টাইপের প্রবলেমের জন্য যে কাজটি আমাদের করতে হয়, সেইটা আমাদের কন্ডিশন যাতে মেনে চলে, তখন এই ভগ্নাংশকে চেঞ্জ করে কিভাবে আমরা এই কাজটা করতে পারি, সেটাই হচ্ছে এই অঙ্কটার মূল বিষয়। তো আমরা কখনোই এই টাইপের অঙ্ক করার সময় ভগ্নাংশ দিয়ে অ্যান্সার দিব না। কোনো কারণে যদি 11.5 আসে আর একটা যদি লেট 4 আসে, তখন আমরা 4কে 5 বানাবো, এরপর 11কে 12 বানানোর চেষ্টা করব, কিন্তু আমাদের যেন সবগুলো কন্ডিশন মেনে চলে। এই কথাটা বলার জন্য আমরা এই অঙ্কটা তুললাম। আর একটা জিনিস, আমরা যখন ছক কাগজে এগুলো প্লট করি, তখন আমাদের অবশ্যই আরেকটি কথা মনে রাখতে হবে, স্কেলিং। স্কেলিং দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর আমরা কত ঘর সমান সমান কত, ওয়াই অক্ষ বরাবর কত ঘর সমান সমান কত নিব, এই ব্যাপারটি যেন আমরা খুবই স্পষ্ট করে লিখে দিই। এবং এটা না লিখলে আমাদের গ্রাফটা সুন্দর হয় না এবং স্যারটা নাম্বার কম দিতে চায়। তো সো দ্যাট তোমরা স্কেলিংটা খুবই ভালো মতো করবে। এরপর আসো, এইখানে আর কি ভুল হতে পারে, যে আমরা অনেক সময় অ্যান্সার লেখার সময় আমরা বিন্দু বাদ দিয়ে লিখি, মাঝে মাঝে বিন্দু সহ এবং সর্বোচ্চ মান চায়, তখন পুরোটা লিখে দিলে হবে। আর যখন এরকম প্রশ্নের অঙ্ক আসবে, তখন অঙ্কের ডিজাইন করার জন্যও কিন্তু একটু নাম্বার আছে। তো তোমরা যদি অঙ্কটা নাও পারো বা সময়ের অভাবে যদি ফুল অঙ্ক অ্যান্সার করতে নাও চাও, তখন শুধু ডিজাইন করে দিয়ে আসলেও কিন্তু আমরা নাম্বার পাবো। তো সো দ্যাট আমরা মনে হয় লিনিয়ার প্রোগ্রামিং ব্যাপারটা বুঝতে পারছি এবং কী কারণে ভুল হয় সেই ব্যাপারটি আমরা দেখলাম। এরপরে আসো জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা থেকেও আমার মনে হয় এবার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক উজ্জ্বল। আর জটিল সংখ্যাটা আমাদের ইন্টারমিডিয়েট লাইফের জন্য প্রথম ছিল, এই জন্য এটার প্রতি সবারই এক ধরনের আকর্ষণ আছে। তো তোমরা সবাই জটিল সংখ্যা কিভাবে আসলো সেই ব্যাপারটাও আমি একটু দেখাবো। দেখো, কোনো এক সময় এই যে যত ইকুয়েশন আমরা দেখি, সবগুলো ইকুয়েশনই কিন্তু এই পৃথিবীর বা এই মহাবিশ্বের কোনো না কোনো সমস্যা, এবং সেটাকে ম্যাথমেটিক্যালি মডেলিং করা হলে ইকুয়েশন সৃষ্টি হয়। তো সেইখানে এইরকম কিছু ইকুয়েশনের সৃষ্টি হয় কোনো এক সময়। সেই ইকুয়েশনগুলো যখন তারা সলভ করার চেষ্টা করে, তখন দেখে কোনো মান পাওয়া যাচ্ছে না। এরপর তারা কোনো না কোনো জ্ঞানী লোকের কাছে যায়, যাওয়ার পর তারা বলে এটা তো ব্যাপার না, এরকম অনেক অঙ্ক সলভ করেছি আমরা। এরপর তারা খুবই ভালো মতো এই লাইনে আগায়, এরপরে বলে এইটুকু লিখে, লেখার পর বলে কি দাও তো ক্যালকুলেটরটা দাও। তো ক্যালকুলেটারে চাপ দেয়, দেখে ক্যালকুলেটারও কাজ করে না। তো আমরা জানি মানুষ যা পারে না, তো ক্যালকুলেটর তাও পারে না। এরপর এরকম হাজার হাজার টাইপের প্রবলেম যখন আসতে থাকে, এইখানেও একই ধরনের কেস আমরা দেখি।
এরকম অনেকগুলো প্রবলেম দেখার পর ওই সময় যারা জ্ঞানী লোক ছিলেন তারা দেখলো একটা জায়গায় শুধু সমস্যা, √(-1) এইটা হচ্ছে মেইন প্রবলেম, যে √(-1) সমান সমান যদি কিছু একটা হইতো তাহলে এই সবগুলো মানে প্রবলেম সলভ করতে পারতাম। তখন তারা চিন্তা করে দেখলো যে কি করা যায়। তখন তারা ভাবলো যে এটা সমান কিছু একটা হবে, কল্পনা করলো, এবং এই কল্পনা ইংরেজি হচ্ছে আই। সেখান থেকে তারা আইডিয়া করলো যে এটা সমান সমান আই, মানে তারা দিয়ে দিল এটা সমান সমান আই। তাহলে আই মানে √(-1) এইখান থেকে আই আসছে, এবং যেহেতু আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ হলে সলিউশন থাকে দুটো, তাই তারা তখন এই আয়ের পাশে দিয়ে দিল প্লাস মাইনাস। এখন এইভাবে সবগুলো সলিউশন আমরা লিখতে পারি আই দিয়ে। এরপর তারা এই আই যুক্ত যে ধরনের নাম্বার আছে সেই নাম্বারগুলোকে তারা নতুন নাম দিল জটিল সংখ্যা। যেমন জটিল সংখ্যার মেইন যে ডেফিনেশন সেইটাকে আমরা এইভাবে বলতে পারি যে a+ib আকারে যে সমস্ত নাম্বার প্রকাশ করা হয় তাদেরকে জটিল সংখ্যা বলে। তাছাড়া আমরা জানতাম যে পৃথিবীর সবচেয়ে বড় নাম্বারের সেটটি হচ্ছে বাস্তব সংখ্যার সেট, কিন্তু এইটা আবিষ্কার হওয়ার পর তোমরা তোমাদের নিজেদের লজিক দিয়ে এখন বুঝতে পারবে যে আসলে কোন সেটটি সবচেয়ে বড়। যেমন ধরো এখানে বলা হয়েছে যে a এবং b রিয়েল নাম্বার, তো এরপর আমরা এরকম করে বলতে পারি এইটা অবশ্যই জটিল সংখ্যা যেহেতু 2 এবং 3 রিয়াল। এরপর আমরা এটাকে চেঞ্জ করে এইটাও বলতে পারি এইটাও রিয়াল। এরপর আমরা রিয়াল না, সো দ্যাট এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার I0। আমার ডেফিনেশন অনুসারে এইটাও কিন্তু কমপ্লেক্স, কিন্তু বাট এইটা = 2। তাহলে আমরা দেখতে পেলাম যে যে কোনো ধরনের রিয়েল নাম্বার বিশেষ ধরনের কমপ্লেক্স নাম্বার, কিন্তু এইটা রিয়াল হতে পারবে না। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পৃথিবীর সমস্ত বাস্তব সংখ্যা বিশেষ ধরনের জটিল সংখ্যা, কিন্তু সব জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। অতএব জটিল সংখ্যার সেটটা আসলে বড়। তাহলে পৃথিবীতে যে নাম্বারের জগৎ আছে তার মধ্যে সবচেয়ে বড় নাম্বারের জগৎটা আছে জটিল সংখ্যার সেট। তো আমরা সেই চ্যাপ্টারে আছি, তো সো দ্যাট এখানে খুবই ইন্টারেস্টিং জিনিস আছে। সেখানে ইন্টারেস্টিং জিনিসের মূল থিমটা হচ্ছে আই। তাহলে আইকে যদি আমরা একটু চিনি, I² = -1, এইভাবে আমরা আই নিয়ে আগায় যেতে পারবো। তো আমরা এখন টার্গেট নিব যে এখান থেকে কোন কোন প্রবলেম আসতে পারে এবং ওইখানে কি কি ভুল হতে পারে সেই জিনিসটাই তোমাদের সবচেয়ে বেশি জানা দরকার পরীক্ষার আগে। দেখো বর্গমূল, ঘনমূল, এরকম বিভিন্ন টাইপের যে মূল আছে সেই মূলগুলোর মধ্যে থেকে কিছু না কিছু আসার সম্ভাবনা আছে। এরকম একটা অঙ্ক আমরা তুলি। দেখো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এইটার ভ্যালু, যেটার ভ্যালুই বের করতে বলুক না কেন, আমরা প্রথমে ওইটার মান যেহেতু জানি না ওইটা ধরবো x, এরপর x⁴ নর্মাল, এইটা যখন আমরা লিখি তখন আমাদের অবশ্যই সাইড নোটে I² = -1 এটা লিখে দেওয়া উচিত। এটা তোমরা সবসময় এটা লিখে দিবা, এইখানে এটা লিখতে হয়। এরপর আমরা সাইড চেঞ্জ করে দেই, এইখানে এসেও আমরা একটা ভুল করি, আমাদের মনে হয় বোথ সাইড থেকে পাওয়ারটা চলে গেল, আমরা আর এখানে প্লাস মাইনাস ইউজ করি না। এই ভুলটা তোমরা ভালো মতো ইন্ডিকেট করে রাখো, এই ভুলটা যেন না হয়, কারণ আমরা আসলে স্কয়ার রুট করেছি। এরপর আসো, এরপর অনেকেই এই কাজটা করে, √/অ্যান্সার। এইটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল যারা করো, এই কাজটাও করা যাবে না। তোমাকে এইভাবে কাজটা করতে হবে। দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে গেলে যা থাকে তাই। এরপর
আমরা একটা 1 এবং -1 এক্সট্রা নিলাম। যেহেতু i² = -1 আমরা একবার বলেছি, এই জন্য এখানে সাইড নোট না দিলেও হবে। দেখো x² = 1 ± i সামথিং হোল স্কোয়ার সাথে 9/2। এইবার আমরা x এর ভ্যালুটা বের করতে পারি। তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যে পাওয়ারটা ছিল 4th রুট, অবশ্যই নাম্বার অফ রুটস হবে 4টি। তো এখানে তাকিয়ে দেখো প্লাস মাইনাস এখানে 2টি, তার সামনে প্লাস মাইনাস, অতএব 4টি। তো সো দ্যাট এই 4টি ভ্যালু যেহেতু এখানে আসছে, তো কিছুটা হলেও মানসিক শান্তি যে না ঠিকই আছে, কারণ আমার 4টে আসার কথা ছিল, 4টায় আসছে। তো সো দ্যাট এইখান থেকে বর্গমূল, ঘনমূল এবং 6th রুট পর্যন্ত আছে। তোমরা এই অঙ্কগুলো একটু বেশি বেশি করবা, আর এই প্লাস মাইনাস দিতে যেন আমরা ভুল না করি, এটা একটু খেয়াল রাখবো। এরপর জটিল সংখ্যার ভিতরে আরও একটি অঙ্ক আছে যেটা অনেকেরই বারবার ভুল হয়, মনের অজান্তেই ভুল হয়, সেই অঙ্কটা আমরা তোমাদেরকে একটু তুলে দিচ্ছি। দেখো এইটা ইকুয়াল টু প্রমাণ করতে বলেছে 2 or -1। যখন n 3 দ্বারা বিভাজ্য তখন হবে 2, আর যখন 3 দ্বারা বিভাজ্য না তখন হবে -1। এবং এই অঙ্কটা বারবার আসে, তো সো দ্যাট কোথায় কোথায় ভুল হয় খুবই মনোযোগ দিয়ে এটা একটু দেখো। তো প্রথমেই তুমি বলে নিবা আমরা জানি এককের জটিল ঘনমূলদ্বয় যথাক্রমে -1, এইটা এবং এইটা। এরপর এরকম বলা যায় যদি ওমেগা ইকুয়াল টু এত হয় তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু এত। আচ্ছা, এই নামটা একদম ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় ফিক্সড, ওমেগা দ্বারা এক্সপ্রেস করা হয়। আর একটা কথা তোমরা মনে রাখো, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে জটিল ঘনমূলদ্বয় একটি আরেকটির বর্গের সমান। এইটা যখন পরীক্ষা আসে তোমাদেরকে অবশ্যই এইটাকে হোল স্কোয়ার করে দেখতে হবে এটা আসে কিনা, এবং কনভার্সলি এইটাকে হোল স্কোয়ার করে দেখতে হবে এটা আসে কিনা। তো আমরা যখন এইটা পরীক্ষার সময় মাঝে মাঝে দেই তখন দেখা যায় একটাকে হোল স্কোয়ার করে আরেকটা নিয়ে আসে আর বাকিটা করে না। তো তোমরা অবশ্যই দুটোই করে দেখাইতে হবে, এইটা স্কোয়ার করে এটা নিয়ে আসবো, এটা স্কোয়ার করে এটা নিয়ে আসবো। যেহেতু একটা আরেকটা বর্গ তাই একটাকে ওমেগা বললে আরেকটা ওমেগা স্কোয়ার। তোমার মন চাইলে তুমি কিন্তু দ্বিতীয়টাকে ওমেগা এবং পরেরটাকে ওমেগা স্কোয়ার বলতে পারো, এই জায়গায় তোমার স্বাধীনতা আছে ইচ্ছা মতো। এরপর আসো আমরা দেয়ারফর দিয়ে লেফট সাইড লিখে আরম্ভ করি। উপরেরটা ওমেগা, তো সো দ্যাট ওমেগা এন, ওমেগা স্কোয়ার এন, ওমেগার পাওয়ার এন, ওমেগার পাওয়ার টুয়াইস এন, এইটা আমরা রাখলাম। এরপরে দেখো 3 দ্বারা বিভাজ্য যদি হয়, সুন্দর করে লিখতে হবে যখন n 3 দ্বারা বিভাজ্য তখন মনে করি n ইকুয়াল টু 3m। এখানে আমরা বলতে পারি যেখানে m বিলংস টু z, অনেকে এনও বলে কিন্তু লেটেস্ট জেড।
therefore left side equal to thrice m 6m, আমরা ভ্যালুটা বসিয়ে দিলাম। এরপর দেখো 3 তারপর m, 3 তারপর টুয়াইস m। আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা কিউব ইকুয়াল টু 1 মানে জটিল সংখ্যার যে মূল তাকে ঘন করলে 1 আসে, এটা যদি জানা আছে। এখানে 1, 1 এর পাওয়ার m, 1 এর পাওয়ার টুয়াইস m, 1 যোগ 1 সমান সমান 2 ইকুয়াল টু রাইট সাইড।